গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 22 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু জিকেজিএস এর ওপর থেকে 21টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রতিদিনের মতো প্রত্যেককে আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, তাহলে কিন্তু এক্সামের জন্য বেনিফিট হবে। এবং এর পাশাপাশি প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু অতি অবশ্যই নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে, দরকার পড়লে ভিডিও আরবার একবার রিমাইন্ড করে দেখবে। তো শুরু করছি আজকে 22 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, মহিলাদের বাস্কেটবল খেলার জন্য প্রতি দলে কতজন খেলোয়াড় প্রয়োজন? তো এখানে জাস্ট কনফিউজ করার জন্য বলা হয়েছে মহিলাদের। তো তোমাদের কিন্তু অলরেডি পড়িয়েছি যে কোন খেলায় কতজন করে প্লেয়ার দরকার পড়ে। তো যে বল খেলাটা, বাস্কেটবল খেলাতে কতজন প্লেয়ার থাকে? থাকে 5 জন প্লেয়ার। তো অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে নোট ডাউন করো, এক সাইডে লিখবে নাম্বার অফ প্লেয়ার, আর সাইডে লেখো গেমস। তো ফার্স্টে লেখো 11 জন প্লেয়ার। 11 জন প্লেয়ার থাকে কোন কোন গেমসে? 11 জন প্লেয়ার থাকে ফুটবল, ফুটবল খেলাতে 11 জন থাকে। ক্রিকেট, ক্রিকেট খেলাতে 11 জন থাকে। আর কিসে থাকে? আর থাকে হকি। তো হকি, ফুটবল, হকি, ফুটবল এবং ক্রিকেটে 11 জন প্লেয়ার থাকে। এরপর লেখো 9 জন প্লেয়ার। 9 জন প্লেয়ার কোন কোন খেলাতে থাকে? তো দুটো খেলা লেখাচ্ছি, দুটো খেলা মনে রাখবে, একটা হলো বেসবল আর একটা হলো খো খো। বেসবল আর একটা কি বললাম? খো খো খেলাতে 9 জন প্লেয়ার থাকে। 15 জন প্লেয়ার, 15 জন প্লেয়ার কিসে থাকে? 15 জন প্লেয়ার থাকে রাগবি, যে ফুটবল খেলাটা হয়, রাগবি ফুটবল, রাগবি ফুটবল গেমসে থাকে 15 জন প্লেয়ার। এরপর লেখো 7 জন প্লেয়ার। 7 জন প্লেয়ার কোন কোন খেলায় থাকে? 7 জন প্লেয়ার থাকে কবাডি, 7 জন প্লেয়ার থাকে কবাডি আর ওয়াটার পোলো। কবাডি অ্যান্ড ওয়াটার পোলো গেমসে থাকে 7 জন প্লেয়ার। 6 জন প্লেয়ার থাকে ভলিবল, 6 জন প্লেয়ার থাকে ভলিবল খেলাতে। তারপর লেখো 5 জন প্লেয়ার। তো 5 জন প্লেয়ার কিসে থাকে? এক্ষুনি বললাম বাস্কেটবল, বাস্কেটবল খেলাতে থাকে 5 জন প্লেয়ার। এবং লাস্টে লেখো 4 জন প্লেয়ার থাকে কোন গেমসে? 4 জন প্লেয়ার থাকে পোলো খেলাতে, 4 জন প্লেয়ার থাকে। তো এইগুলো কিন্তু এক্সামে এর আগে তোমাদের দিয়েছে কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। তো সেই কারণে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেই কারণে এই এক্সট্রা ফ্যাক্টগুলো কিন্তু এখানে লেখানো হচ্ছে। প্রত্যেকটা ফ্যাক্টই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। কারণ এর আগে পর্যন্ত যে পিডিএফ তোমাদের প্রোভাইড করা হয়েছে সেখানে ক্লাসের যে নোটগুলো, মানে যে বোর্ড ওয়ার্কিং করানো হয়, সেগুলো কিন্তু প্রোভাইড করা হতো, কিন্তু এখন থেকে প্রোভাইড করা হবে না। এই কারণে, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখা গিয়েছে শুধুমাত্র পিডিএফ পড়ে, বা পিডিএফ এর মধ্যে সাপোজ ধরো আমি কিছু মুখে বলে দিলাম, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেখানে লিখলাম। তো এর ফলে কি হয়, মানে কার পরে কি বলেছি বা সেটা কিভাবে কোশ্চেনের সাথে রিলেটেড সেটা বুঝতে কিন্তু অসুবিধা হয়, এবং অনেক সময় কিন্তু সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা পর্যায়ে চলে আসে, এবং মনে হতে পারে যে সেই জিনিসটা ভুল বলা আছে। তো সেই কারণে কিন্তু এই এক্সট্রা ফ্যাক্ট যেগুলো লেখানো হচ্ছে এগুলো ক্লাসের সাথে সাথে তোমরা খাতায় নোট ডাউন করবে। পিডিএফে তোমরা শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেইগুলোই পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে এর আগেও বলেছি, তোমরা টেলিগ্রামে চলে যাও, সেখানে গিয়ে লিখবে এই যে নিচে দেখতে পাচ্ছ স্ক্রিনের নিচে @দ্য লার্নিং এক্সপার্ট এসডি, এটা লিখবে। লিখলে আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের কিন্তু লিঙ্ক, গ্রুপের লিঙ্ক প্রোভাইড করাই আছে। তার আগে কিন্তু অবশ্যই তোমাদের টেলিগ্রাম অ্যাপটা ফোনে ডাউনলোড করে রাখতে হবে। তো সেই লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে আজকের ক্লাস বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরের কোশ্চেনে চলে আসো, গোদান। গোদান গ্রন্থটি কে লিখেছে? তো গোদান লিখেছে, অলরেডি কিন্তু পড়িয়েছি তোমাদের যে ক্লার্কশিপের যে ক্লাসগুলো চলছে জিকে জিএস, সেখানে কিন্তু অলরেডি পড়ানো হয়েছে। মুন্সি প্রেমচাঁদ, মুন্সি প্রেমচাঁদের লেখা গ্রন্থ হলো কি গোদান।
এছাড়া এনার লেখা আরো কিছু বই এখান থেকে ইম্পর্টেন্ট বই এখান থেকে রিলেট করো। একটা হলো কাফান, কাফান গোদান এখানে লিখে দিচ্ছি, একসাথেই থাকবে তাহলে। কাফান, গোদান, ইদাগ, সরি ঈদগাহ, पंच परमेश्वर, पंच परमेश्वर আর একটা লেখো রঙ্গভূমি বা রঙ্গভূমি, রঙ্গভূমি। এই বইগুলো কে লিখেছে? লিখেছে মুন্সি প্রেমচাঁদ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ইম্পর্টেন্ট কিছু বই এখান থেকে নোট ডাউন করে নাও। তার মধ্যে প্রথম লেখো গণদেবতা, গণদেবতা কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। যে কোশ্চেনটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে সেটা হলো হাসুলি বাঁকের উপকথা কার লেখা? হাসুলি বাঁকের উপকথা লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর একটা বই এখান থেকে রিলেট করো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন, আরোগ্য নিকেতন কার লেখা? আরোগ্য নিকেতন লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কে মুন্সির লেখা বই একটাই বলবো, সেটা এখান থেকে রিলেট করো লোপামুদ্রা, লোপামুদ্রা। আর ঝুম্পা লাহিড়ীর লেখা দুটো ফেমাস বই এখান থেকে রিলেট করো, তার মধ্যে যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে সেটা হলো হোয়ার অ্যাবাউটস, হোয়ার, হোয়ার অ্যাবাউটস। আর একটা এখান থেকে রিলেট করো দা নেমশেক, দা নেম শেখ। বইগুলো কার লেখা? ঝুম্পা লাহিড়ীর লেখা। চলে আসো পরের কোশ্চেনে। জার্মানির শহর বার্লিন কোন নদীর তীরে অবস্থিত? রাইন, স্প্রি, হাডসন না সেন নদীর তীরে? তো বার্লিন অবস্থিত স্প্রি নদীর তীরে, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তাহলে রাইন নদীর তীরে কোন শহর অবস্থিত? রাইন নদীর তীরে অবস্থিত বন। হাডসন নদীর তীরে কোন শহর অবস্থিত? হাডসন নদীর তীরে বহুবার পড়িয়েছি, আমেরিকার নিউ ইয়র্ক অবস্থিত হাডসন নদীর তীরে। আর সেন বা শিন নদীর তীরে কোন শহর অবস্থিত? শিন নদীর তীরে অবস্থিত প্যারিস, যেখানে এই বছর 2024-এ সামার অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে। তো ফ্রান্সের প্যারিস শিন নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এখান থেকে ভারতের কিছু ইম্পর্টেন্ট শহর আছে সেগুলো রিলেট করাবো, সেগুলো কোন নদীর তীরে অবস্থিত। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখবে। ফার্স্টে লেখো এখানে আগ্রা, আগ্রা, আগ্রা যে শহরটা এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা যমুনা নদীর তীরে, যমুনা নদীর তীরে অবস্থিত। পরে হেডিং করো এখান থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ অর্থাৎ গুজরাটের আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? তো এটা অবস্থিত সবরমতী নদীর তীরে, সবরমতী, সবরমতী নদীর তীরে অবস্থিত। এর পরবর্তী হেডিং করো যে অযোধ্যা, অযোধ্যা, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো অযোধ্যা অবস্থিত সরজু নদীর তীরে, বা ইংলিশে উচ্চারণ কি হবে? সরায়ু নদীর তীরে, সরজু নদীর বা সরায়ু রিভারের তীরে অবস্থিত। কোশ্চেন দেবে যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে এইখানে, এই কোশ্চেনটা, যে আমাদের যে কলকাতা শহর, কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? ফার্স্ট অপশনে থাকে গঙ্গা, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গঙ্গা মেরে চলে আসে। অ্যান্সার হবে কি কলকাতা শহর হুগলি রিভারের তীরে অবস্থিত, হুগলি নদীর তীরে অবস্থিত। কোশ্চেন দেবে যে মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত? তো মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ অবস্থিত কোন নদীর তীরে? মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত। রাজস্থানের কোটা, কোটা কোন নদীর তীরে অবস্থিত? তোমরা কিছুদিন আগে রিলিজ হওয়া একটা মুভি 12th ফেল, মুভিটা যদি দেখে থাকো তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। তো কোটা কোন নদীর তীরে? চম্বল,
চম্বল রিভারের তীরে অবস্থিত কোটা শহরটা। কোশ্চেন দেবে গুজরাটের যে সুরাট, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তো সুরাট অবস্থিত, এখানেও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, ফার্স্ট অপশনে থাকে তাপ্তি, তারপরে থাকবে তাপি, তো তাপি রিভারের তীরে অবস্থিত। তারপর থার্ড অপশনে দেবে তিস্তা, যাতে করে ভুল করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, সেই কারণে কিন্তু এই ধরনের কনফিউজিং অপশন কিন্তু তোমাদের এক্সামে দেখতে পাবে। এখান থেকে কোশ্চেন দেবে যে লখনৌ, লখনৌ নদীর গতিপথ সম্বন্ধে যদি আইডিয়া না থাকে এই সমস্ত কোশ্চেনগুলো ভুল করবে। লখনৌ উত্তরপ্রদেশের একটা শহর, এটা কোন নদীর তীরে অবস্থিত? ফার্স্ট অপশনে দেবে গঙ্গা, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গঙ্গা মেরে চলে আসবে, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে গোমতী রিভারের তীরে অবস্থিত লখনৌ। তাহলে গঙ্গা নদীর তীরে, গঙ্গা নদীর তীরে কি অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত পাটনা, পাটনা অবস্থিত, পাটনা বিহারের রাজধানী অবস্থিত কোন নদীর তীরে? গঙ্গা রিভারের তীরে অবস্থিত পাটনা। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে উজ্জয়ন, মধ্যপ্রদেশের উজ্জয়ন, উজ্জয়ন, উজ্জয়ন শহরটা কোন নদীর তীরে অবস্থিত? এটা অবস্থিত শিপ্রা, শিপ্রা নদীর তীরে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় যে জামশেদপুর, ঝাড়খণ্ডের জামশেদপুর, জামশেদপুর, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? তো জামশেদপুর অবস্থিত সুবর্ণরেখা, সুবর্ণ, সুবর্ণরেখা নদীর তীরে। আর লাস্ট এখান থেকে আরেকটা পয়েন্ট এখান থেকে লিখে নাও, ইন্দোর শহর, যেটা ভারতের সব থেকে ক্লিনেস্ট সিটি, ইন্দোর শহর, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, এই ইন্দোর শহর কোন নদীর তীরে অবস্থিত? তো এটা অবস্থিত খান নদীর তীরে, খান রিভারের তীরে। চলে আসো তোমরা পরবর্তী কোশ্চেনে, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? তো রিসেন্টলি তোমাদের যে এসএসসি সিএইচএসএল এর এক্সাম হলো, সেখানে কিন্তু কোশ্চেন দিয়েছিল যে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত। এখানে তো কোশ্চেনটা অনেকটাই ইজি আছে, সেখানে কোশ্চেন কনফিউজিং করার জন্য দিয়েছিল যে পুরুষ ব্যাডমিন্টন, পুরুষ টেনিস, আর এক দুটো অপশানে ছিল মহিলা ব্যাডমিন্টন, মহিলা টেনিস। তো থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? থমাস কাপ কিন্তু অবভিয়াসলি এটা পুরুষদের কাপ, তো মেন্স কি? মেন্স ব্যাডমিন্টন, পুরুষদের ব্যাডমিন্টন কাপ হলো থমাস কাপ। তো অ্যান্সার হবে কি? ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে জানতে হবে যে 2024-এর যে থমাস কাপ হয়েছে, এই থমাস কাপের আয়োজন কে করেছে আর থমাস কাপের উইনার কে হয়েছে। তো ফার্স্টে জেনে নাও যে থমাস কাপ যেটা পুরুষদের ব্যাডমিন্টনের সাথে যুক্ত, এটার উইনার হয়েছে কে? উইনার হয়েছে চীন, অর্থাৎ চায়না, চায়না কিন্তু উইনার হয়েছে। এবং আয়োজক দেশ কে ছিল? হোস্ট কান্ট্রি কে ছিল? হোস্ট কান্ট্রি ছিল কিন্তু চীন। চীনের কোথায় হয়েছে? এক্সাক্ট জায়গাটা মাথায় রাখবে, চেংদু, চেংদু চায়না, চায়নাতে কিন্তু আয়োজন করা হয়েছিল। এবার যদি কোশ্চেন দেয় যে উবের কাপ, উবের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো এটাও কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত, কিন্তু এটা মহিলা ব্যাডমিন্টন। এক্সামের কোশ্চেনের লেভেল যদি হার্ড করে তাহলে কোশ্চেন দেবে যে এটা মহিলা ব্যাডমিন্টন, মানে অপশানে পুরুষ ব্যাডমিন্টন দেবে, মহিলা ব্যাডমিন্টন দেবে, তোমাদের মার্কিং করতে হবে মহিলা ব্যাডমিন্টন খেলার সাথে, মহিলা ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত হলো কি? উবের কাপ। উবের কাপ 2024-এ আয়োজন কে করেছে? তো আয়োজন করেছে এই চেংদু চায়না। মানে উবের কাপ এবং থমাস কাপ দুটোরই আয়োজক দেশ কে ছিল? দুটোরই আয়োজক দেশ ছিল চায়না। চায়নার কোথায়? চায়নার চেংদুতে। কোশ্চেন দেবে যে এই বছর 2024-এ উইনার হয়েছে কোন কান্ট্রি এই উবের কাপে, অর্থাৎ ওমেন্স ব্যাডমিন্টন কাপে? তো উবের কাপেও কিন্তু উইনার হয়েছে কে? উইনার হয়েছে চায়না। অর্থাৎ সহজে মনে রাখতে পারবে এই ব্যাডমিন্টন কাপ দুটো, থমাস কাপ এবং উবের কাপ কোথায় আয়োজন হয়েছে? চীনে আয়োজন হয়েছে।
কে জিতেছে? পুরুষ এবং মহিলা দুটোই কিন্তু চায়নার টিম কিন্তু জিতেছে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। মুখার্জি কমিশনকে কেন গঠন করা হয়েছিল? তো এটাকে গঠন করা হয়েছিল বা মুখার্জি কমিশন কার সাথে রিলেটেড? তো নেতাজির অন্তর্ধান রহস্য কিন্তু বার করার জন্য এই কমিটির গঠন করা হয়েছিল। তো এর সাথে রিলেটেড অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। মুখার্জি কমিশন এটাকে গঠন করা হয়েছিল কত সাল নাগাদ? 2005 সাল নাগাদ কিন্তু এটাকে গঠন করা হয়েছিল নেতাজির অন্তর্ধান রহস্যটাকে বার করার জন্য। ইন্দিরা গান্ধীর যে হত্যা রহস্য, এই হত্যা রহস্য বার করার জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? কোশ্চেন দিতে পারে, তো মাথায় রাখবে ঠক্কর কমিশন, ঠক্কর কমিটি বা ঠক্কর কমিশনকে গঠন করা হয়েছিল। কালো টাকা নির্মূলের জন্য কোন কমিটিকে গঠন করা হয়েছিল? তো গঠন করা হয়েছিল চেল্লাইয়া কমিটিকে গঠন করা হয়েছিল কালো টাকা নির্মূল করার জন্য। বিকেন্দ্রীকরণ সিস্টেমের পুনঃসংশোধনের জন্য কোন কমিটি গঠন করা হয়েছে? গঠন করা হয়েছে বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করা হয়েছে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল জিকে জিএস এর ক্লাস, যার মধ্যে তোমাদের জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই প্রত্যেকটা এক্সামের জিকে জিএস কিন্তু এর ক্লাসগুলোর মধ্যেই কভার করানো হবে, যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিজটা কমপ্লিট করো। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেল এবং আরও আরেকটা চ্যানেল, মানে দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু প্রত্যেক দিন লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে পরবর্তীতে তোমাদের টাইম মতো ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে তার রুটিন ক্লাস টাইম প্রোভাইড করা হয় হোয়াটসঅ্যাপ ব্যাচে। এছাড়া ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অর্থাৎ কবে অ্যাডমিট কার্ড প্রকাশিত হচ্ছে বা তোমাদের কোনো নতুন নোটিফিকেশন প্রকাশিত হলে সবকিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে স্ক্রিনে তোমাদের সামনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে হচ্ছে 9933434203, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল করবে না, কেউ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করবে না। তো আমাদেরকে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া আরেকটা একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে। তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে। এখান থেকে তোমরা ইংলিশের ক্লাস পেয়ে যাবে, তোমরা রিজনিং এর ক্লাস, এবং এই চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। এবং ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু আরও একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথ বাই সন্তু স্যার। তো এই চ্যানেলটা যেহেতু নতুন, তাই আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে এই নতুন চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করাই আছে। সেই নতুন চ্যানেলের লিঙ্কের উপরে ক্লিক করলে তোমরা নতুন চ্যানেলে চলে যেতে পারবে। এবং যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো, এটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে কিন্তু ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোনটি সার্চ ইঞ্জিন নয়? তো গুগল অবভিয়াসলি সার্চ ইঞ্জিন, বাইডু এটাও কিন্তু সার্চ ইঞ্জিন, ইয়াহু এটাও কিন্তু সার্চ ইঞ্জিন। যেটা সার্চ ইঞ্জিন নয় সেটা হলো উলফাম আলফা, এটা কিন্তু একমাত্র সার্চ ইঞ্জিন নয়। মানে গুগলে যেমন আমরা সার্চ করতে পারি তেমনি কিন্তু বাইডুতে সার্চ করতে পারি, তেমন ইয়াহুতেও আমরা সার্চ করতে পারি। তো উলফাম আলফা এটা একটা কি ওয়েব অনুসন্ধান
এটা কিন্তু ওয়েব অনুসন্ধান করে না, এর মাধ্যমে বিল্ড ইন ডাটা অ্যালগোরিদম এবং পদ্ধতির বিশাল সংগ্রহের উপর ভিত্তি করে তার গতিশীলতা কিন্তু বর্ণনা করা হয় এই উলফাম আলফার দ্বারা। আচ্ছা, এখানে গুগলের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে গুগল থেকে কিছু ফ্যাক্ট রিলেট করো। তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো গুগল কবে ইস্টাবলিশ হয়েছিল। তো গুগল বেশি দিন হয়নি, এর ইস্টাবলিশ হয়েছে 1998 সালে, 1998-এ এর ইস্টাবলিশ হয়। গুগলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো গুগল অবভিয়াসলি আমেরিকান কোম্পানি, তো আমেরিকার কোথায়? আমেরিকার ক্যালিফোর্নিয়াতে গুগলের হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে যে গুগলের আবিষ্কারক কে, ফাউন্ডার কে? তো দুজন ছিল গুগলের ফাউন্ডার, একজন হলেন ল্যারি পেজ এবং আরেকজন হলেন সার্গে ব্রিন বা সার্গে ব্রেন। কোশ্চেন দেবে এখন বর্তমানে গুগলের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত আছেন? তো নিযুক্ত আছেন সুন্দর পিচাই। কে নিযুক্ত আছেন? সুন্দর পিচাই। চলে আসো পরের কোশ্চেনে। সোনালী প্যাগোডার দেশ অর্থাৎ ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা নামে পরিচিত কোন দেশ? ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আগে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা দিয়েছিল। অ্যান্সার হবে মায়ানমার। মায়ানমারকে বলা হয় ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা। এর পাশাপাশি মায়ানমারকে কিন্তু গোল্ডেন ল্যান্ডও বলা হয়। তাই যদি কোশ্চেন দেয় যে গোল্ডেন ল্যান্ড বলা হয় কোন দেশকে, তো বলা হয় ভারতের প্রতিবেশী দেশ মায়ানমার অর্থাৎ বার্মাকে। কারণ কি? কারণ এতে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোনার মন্দির রয়েছে এই দেশে, যেমন হলো সেডাগন প্যাগোডা। এছাড়া এই যে সুন্দর সুন্দর মন্দির আছে, সেখানে গেলে মনের শান্তির অনুভব করা যায় এবং মনের শান্তির অনুভব করার জন্য বলতে পারো যে একটা অন্যতম শান্ত স্থান হলো এই প্যাগোডাগুলো। এছাড়া অনেক সমুদ্র সৈকত এবং বৌদ্ধ মন্দির রয়েছে, যা মায়ানমারকে একটা অবিশ্বাস্যভাবে কিন্তু সুন্দর দেশ হিসাবে কিন্তু গড়ে তোলে। তো এখান থেকে আরো দুটো কোশ্চেন জেনে রাখো যে মায়ানমারের ক্যাপিটাল কি? মায়ানমারের ক্যাপিটাল হলো নাইপিদাও। আর মায়ানমারের কারেন্সি কি? মুদ্রা কি? মায়ানমারের কারেন্সি হলো কিয়াত হলো মায়ানমারের কারেন্সি। এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো নরওয়ে আর জাপান থেকে দুটো কোশ্চেন, দুটোই কিন্তু সূর্য রিলেটেড এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। খেয়াল রাখবে যদি কোশ্চেন দেয় যে ল্যান্ড অফ মিডনাইট সান, তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে নরওয়ে। আর যদি কোশ্চেন দেয় যে ল্যান্ড অফ রাইজিং সান, উদিত সূর্যের দেশ, কাকে বলা হয়? ল্যান্ড অফ রাইজিং সান বলা হয় কাকে? বলা হয় জাপানকে। তো এই দুটো কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে এবং দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। ল্যান্ড অফ মিডনাইট সান কাকে বলা হয়? বলা হয় নরওয়েকে। আর ল্যান্ড অফ রাইজিং সান বলা হয় কাকে? বলা হয় জাপানকে। কোরিয়াকে কি বলা হয়? কোরিয়াকে বলা হয় ল্যান্ড অফ মর্নিং ক্লাম। কি বলা হয়? ল্যান্ড অফ মর্নিং ক্লাম বলা হয় কাকে? বলা হয় কোরিয়াকে। চলে আসো পরবর্তী কোশ্চেন। বিরজু মহারাজ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিরজু মহারাজ হোক বা শম্ভু মহারাজ হোক বা লাচ্চু মহারাজ হোক, এরা তিনজনের নাম বলে দিলাম। কে কে? বিরজু মহারাজ, শম্ভু মহারাজ। আচ্ছা, এখানে লিখিয়ে দিচ্ছে একটু পরে। এরা কোন ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত? তো বিরজু মহারাজ ইনি হলেন একজন ফেমাস কত্থক ড্যান্সার, কত্থক নাচের সাথে সম্পর্কিত। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে লিখে নাও যে ফেমাস কত্থক ড্যান্সার কে কে আছে। তো ফেমাস কত্থক ড্যান্সার ফার্স্ট যেটা অপশনে আছে বিরজু মহারাজ।
বিরজু বিরজু মহারাজ। মহারাজ দিয়ে তিনজন আছে, তো এখানে তিনজনের নাম পরপর লিখছি। বিরজু মহারাজ বললাম, এক্ষুনি বললাম শম্ভু মহারাজ, আরেকজন হলেন লাচ্চু মহারাজ। লাচ্চু মহারাজ। তো বিরজু মহারাজ, শম্ভু মহারাজ এবং লাচ্চু মহারাজ প্রত্যেকেই কত্থক, ফেমাস কত্থক ড্যান্সার। এর পাশাপাশি আরো এক দুজনের নাম লিখে নাও, যেমন গোপী কৃষ্ণা, গোপী গোপী কৃষ্ণা। লেখো এখানে সীতারা দেবী। এদের প্রত্যেকের নাম, যাদের নাম লেখাচ্ছি প্রত্যেকের নাম কোনো না কোনো এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে, তো এদের নাম কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। আরেকজনের নাম এখান থেকে লেখো দয়মন্তী যোশী, দয়মন্তী যোশী। এরা প্রত্যেকেই হলেন ফেমাস কত্থক ড্যান্সার। কোশ্চেন দেবে ভারতনাট্যম, ফেমাস ভারতনাট্যম ড্যান্সারের নাম কি? তো এখান থেকে লেখো রুক্মিণী দেবী। বহুবার কোশ্চেন দিয়েছে, রুক্মিণী রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী কোন নৃত্যের সাথে সম্পর্কিত? ভারতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে পদ্মা সুব্রমণিয়াম, পদ্মা সুব্রমণিয়াম ইনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তো ইনি হলেন ভারতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে যে মল্লিকা সারাভাই, মল্লিকা মল্লিকা সারাভাই ইনিও কিন্তু ভারতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কিত। আরেকজনের নাম মনে রাখবে যামিনী বা ইয়ামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি ইনিও কিন্তু ভারতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কিত। ফেমাস কুচিপুড়ি ড্যান্সারের নাম, একজনের নাম মাথায় রাখো এখান থেকে, রাগিনী দেবী, রাগিনী দেবী ইনি হলেন একজন ফেমাস কুচিপুড়ি ড্যান্সার। আচ্ছা, এই যে ড্যান্সগুলো এখানে অপশানে আছে প্রত্যেকটাই কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স, এবং এই ক্লাসিক্যাল যে ড্যান্সগুলো, এই ড্যান্সগুলো কোন কোন স্টেটের? তো ওডিসি থেকে আশা করি বুঝতে পারছো এটা হলো ওড়িশা রাজ্যের। কুচিপুড়ি, কুচিপুড়ি কোন স্টেটের? কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের। ভারতনাট্যম বহুবার পড়িয়েছি, তামিলনাড়ু, শর্টে লিখে দিলাম TN, তামিলনাড়ু। আর কত্থক, কত্থক হলো নর্থ ইন্ডিয়ার অর্থাৎ উত্তরপ্রদেশের, এটা কিন্তু ফেমাস ক্লাসিক্যাল ড্যান্সার। আর যদি কথাকলি দেয় তখন অ্যান্সার হয়ে যাবে কি কথাকলি এবং মোহিনী নাট্যম, দুটোই কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স, দুটোই হলো কেরালা রাজ্যের। আর আরেকটা দেয় মণিপুরি, মণিপুরি নাম থেকে বুঝতে পারবে মণিপুর রাজ্যের। চলে আসো পরবর্তী কোশ্চেন, কানহা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো কানহা ব্যাঘ্র প্রকল্প বহুবার পড়িয়েছি, ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। মধ্যপ্রদেশে অবস্থিত অন্যান্য যে ন্যাশনাল পার্কগুলো আছে এখান থেকে রিলেট করো। ফার্স্টে এখানে লিখছি কানহা, যেটা অপশানে কোশ্চেনে তোমাদের ছিল, কানহা ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, সাতপুরা, সাতপুরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। বান্ধবগড়, বান্ধব বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। এছাড়া বন বিহার, বন বন বিহার ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। পেঞ্চ ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। কুনো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। তো এই প্রত্যেকটা ন্যাশনাল পার্কের নাম কিন্তু মনে রাখতে হবে, কারণ কোনো না কোনোটা থেকে কিন্তু এক্সামে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়েছে। মহারাষ্ট্র থেকে রিলেট করো, মহারাষ্ট্রের যে ন্যাশনাল পার্কগুলো আছে তার মধ্যে একটাই করাবো, সঞ্জয় গান্ধী, সঞ্জয় গান্ধী, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, NP ফর কি ন্যাশনাল পার্ক, কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ছত্তিশগড় রাজ্যে যে ন্যাশনাল পার্কগুলো আছে তার মধ্যে একটা হলো কাঙ্গের ভ্যালি, কোশ্চেন দিয়েছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। আরেকটা এখান থেকে রিলেট করো, গুরু ঘাসিদাস, গুরু
গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। আর ঝাড়খণ্ড থেকে রিলেট করো, ঝাড়খণ্ডে বেতলা আর পালামু, বেতলা আর একটা কি বললাম, পালামু, বেতলা আর পালামু ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। আচ্ছা, ব্যাঘ্র প্রকল্পের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে কোশ্চেন রিলেট করাবো যে যদি কোশ্চেন দেয় যে এখন বর্তমানে টোটাল টাইগার রিজার্ভ, টোটাল ভারতে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কটা? টোটাল টাইগার রিজার্ভ, টোটাল টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া কটা? টোটাল হলো 54টা। তাহলে 54তম, ওপরে জায়গা নেই আমি নিচে লিখছি, তাহলে 54তম যে টাইগার রিজার্ভ তার নাম কি? এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তার নাম হলো বীরাঙ্গনা দুর্গাবতী, বীরাঙ্গনা দুর্গাবতী, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে এটা অবস্থিত। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, তাহলে এর পরবর্তী যে টাইগার রিজার্ভ সেটা কি হবে? 55তম টাইগার রিজার্ভ, সেটা কিন্তু তৈরি হতে চলেছে, তৈরি হবে। কোথায় তৈরি হবে এটা? তো এটাও কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে, এটা তৈরি হবে ঢোলপুর কারাউলি, ঢোলপুর, ঢোলপুর কারাউলি কোথায়? সেটা কোন স্টেটের মধ্যে পড়ে? রাজস্থানের মধ্যে পড়ে। তো রাজস্থানের ঢোলপুর কারাউলিতে 55তম টাইগার রিজার্ভ কিন্তু তৈরি হতে চলেছে। চলে আসো পরের কোশ্চেন, আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয়? তো আন্তর্জাতিক যোগা দিবস কিছুদিন আগেই পালন হয়ে গেল, 21 জুনে কিন্তু পালন করা হয়। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে এই বছর আন্তর্জাতিক যোগা দিবস 2024-এর থিম কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, থিম যেগুলো পড়ানো হয় তোমাদের সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে, তো সেগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। তো এই বছরের থিম ছিল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। বাকি যে অপশনগুলো আছে এগুলো কিন্তু কোনো না কোনো দিবস পালন করা হয়। 12ই আগস্টে কি পালন করা হয়? পালন করা হয় ইন্টারন্যাশনাল ইউথ ডে, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল যুবক দিবস, ইন্টারন্যাশনাল ইউথ ডে। তাহলে যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ন্যাশনাল, জাতীয় যুবক দিবস বা জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে কবে পালন করি আমরা? তো ন্যাশনাল ইউথ ডে পালন করি স্বামী বিবেকানন্দের জন্মদিনে। কত তারিখ সেটা? 12 জানুয়ারি, 12 জানুয়ারিতে ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। 27 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বরে পালন করা হয় ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, ওয়ার্ল্ড ট্যুরিজম, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয় 27 সেপ্টেম্বরে। আর 5 নভেম্বরে পালন করা হয় ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে, ওয়ার্ল্ড সুনামি, ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস, ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে পালন করা হয় কত তারিখে? 5 নভেম্বরে কিন্তু পালন করা হয়। চলে আসো পরের কোশ্চেন, দ্য লাস্ট জাজমেন্ট চরিত্রটির চিত্রকার কে? তো দ্য লাস্ট জাজমেন্ট চরিত্রটার চিত্রকার হলেন মাইকেল অ্যাঞ্জেলো। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। এখানে মাইকেল অ্যাঞ্জেলোর কিন্তু আলাদা আরো কিছু চরিত্র, ফেমাস চরিত্র আছে, সেগুলো এখান থেকে নোট ডাউন করো। এখান থেকে তার কিছু বিখ্যাত চরিত্র, যার মধ্যে একটা হলো ট্র্যাজেডি, ট্র্যাজেডি, দ্য লাস্ট জাজমেন্ট যেটা অপশানে ছিল সেটা লিখছি না এখানে। এরপর এর সাথে আরেকটা এখান থেকে রিলেট করে নাও, বাউন্ড, বাউন্ড স্যালারে, বাউন্ড স্যালারি। আর একটা রিলেট করো
অ্যাডোনিস ইত্যাদি হলো মাইকেল অ্যাঞ্জেলোর চরিত্রের কিন্তু চিত্রকার। লিওনার্দো দা ভিঞ্চিটা ইম্পর্টেন্ট। লিওনার্দো দা ভিঞ্চির যে কিছু বিখ্যাত চিত্র আছে, তার যে আর্ট আছে সেগুলোর মধ্যে একটা হলো মোনালিসা। মোনালিসা কোশ্চেন দেয় যে মোনালিসা ড্রয়িংটা কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চি। এছাড়া আরেকটা যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, দ্য লাস্ট সাফার। দ্য লাস্ট সাপার আরেকটা এখান থেকে রিলেট করো, ভার্জিন অফ দ্য রক্স। ভার্জিন অফ দি রক্স। ভিনসেন্ট ঘগের একটাই এখান থেকে রিলেট করবো ফেমাস চিত্র, স্টারি নাইট। স্টারি নাইট। চলে আসো পরের কোশ্চেন, সর্বাধিক শক্তিশালী ইলেকট্রোনেগেটিভ পদার্থ কোনটি? তো এর মধ্যে সব থেকে শক্তিশালী ইলেকট্রোনেগেটিভ বলেছে, তো অপশনের মধ্যে সব থেকে শক্তিশালী ইলেকট্রোনেগেটিভ পদার্থও আছে আর সব থেকে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ পদার্থও আছে। তো সব থেকে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ যদি বলতো, ইলেকট্রোপজিটিভ, তো তখন অ্যান্সার কি হতো? তখন অ্যান্সার হতো সিজেনিয়াম। সিএস হলো সব থেকে ইলেকট্রোপজিটিভ। আর সব থেকে শক্তিশালী ইলেকট্রোনেগেটিভ কোনটা? হলো সেটা ফ্লোরিন। এফ অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। সংকেত কি? সংকেত হলো Na2CO3 10H2O। 10H2O 10 অণু কিন্তু এতে জল থাকে। সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হলো NaHCO3। এটাকে আমরা চলতি ভাষায় কি নামে চিনি? বেকিং সোডা। তো বেকিং সোডার ফর্মুলা যদি জানতে চাই হবে NaHCO3, বা তার নাম জানতে চাইলে হবে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম হাইড্রো অক্সাইড। সোডিয়াম হাইড্রো অক্সাইডের সংকেত কি? NaOH। তো সোডিয়াম হাইড্রো অক্সাইড থেকে একটা কোশ্চেন দেয় যে কস্টিক সোডা। কস্টিক সোডার সংকেত কি? কস্টিক সোডার সংকেত হলো সোডিয়াম হাইড্রো অক্সাইড NaOH। এটা কি কাজে ব্যবহার হয়? সাবান তৈরিতে ব্যবহার হয়ে থাকে। আর সোডিয়াম ক্লোরাইড NaCl এটা কি? এটা আমরা যে লবণটা খাই সেই লবণটা হলো সোডিয়াম ক্লোরাইড। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন অঙ্গের ত্রুটির কারণে ডায়াবেটিস রোগ হয়? তো ডায়াবেটিস রোগ হয় কিসের জন্য? ইনসুলিনের অভাবেই কিন্তু, ইনসুলিনের দ্বারাই কিন্তু এফেক্টেড হয় ডায়াবেটিস রোগ। তো ইনসুলিন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। তাহলে ডায়াবেটিস রোগ কোন অঙ্গের ত্রুটির জন্য? অগ্নাশয়ের ত্রুটির জন্য। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে দুটো কোশ্চেন রিলেট করো, দুটো কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন দিয়েছিল যে তোমাদের এক্সামে, যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে কি খরিত হয়? ফার্স্ট অপশানে ছিল ইনসুলিন, সেকেন্ড অপশানে ছিল গ্লুকোজ, থার্ড অপশানে ছিল গ্লুকাগন, এরকম কিছু অপশান ছিল। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেখানে কিন্তু ওই আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স এইটুকু দেখে পরে বিটা কোষ কি আলফা কোষ অত দেখেনি, মেরে এসেছিল ইনসুলিন। অ্যান্সার তাদের কিন্তু ভুল হয়ে গিয়েছিল। তো এখান থেকে ভালোভাবে খেয়াল করো, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এর বিটা কোষ থেকে কি খরিত হয়? খরিত হয় ইনসুলিন। কি খরিত হয়? ইনসুলিন খরিত হয়।
আর এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে কি খরিত হয়? আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন। কি খরিত হয়? গ্লুকাগন কিন্তু খরিত হয়। কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখবে। তো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে যে ইনসুলিন নিঃসৃত হয় সেটা রক্তের গ্লুকোজের মাত্রাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। লিভার থেকে মনে রাখবে যে কোশ্চেনটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মানবদের সব থেকে বড় গ্রন্থি কি? লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি কি হবে? সেটা হয়ে যাবে লিভার। কোশ্চেন দেবে যে মিক্সড গ্ল্যান্ডের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে আরেকটা কোশ্চেন করিয়ে দিই। মিক্সড গ্ল্যান্ড, হিউম্যান বডিতে মিক্সড গ্ল্যান্ড কি কি আছে? তো 3টে মিক্সড গ্ল্যান্ড আছে। তার মধ্যে একটা হলো প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়, একটা হলো টেস্টিস, আর একটা হলো ওভারিস। এই তিনটে হলো কি? তিনটে হলো মিক্সড গ্ল্যান্ড অর্থাৎ মিশ্র গ্রন্থি। চলে আসো পরের কোশ্চেন। আলজাইমার রোগ মানবদেহের কোন অংশকে ক্ষতি করে? তো আলজাইমার একটা সাধারণত কিন্তু ব্রেনের রোগ, মস্তিষ্কের মেমোরির কিছু অংশে নিউরনের মধ্যে সংযোগকে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত করে, যার মধ্যে এন্টোরহিনাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস রয়েছে। এটা পরে কিন্তু ভাষা, যুক্তি বা সামাজিক যে আচরণ এর জন্য দায়ী কি? আমাদের ব্রেনের সেরিব্রাল কর্টেক্স। সেই সেরিব্রাল কর্টেক্সের অঞ্চলগুলোকে এই ধীরে ধীরে এটা কিন্তু প্রভাবিত করে। তো আলজাইমার রোগ মানবদের কোন অংশকে ক্ষতি করে? ব্রেন অর্থাৎ মস্তিষ্ককে ক্ষতি করে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। একজন সদ্যজাত শিশুকে কত সময়ের মধ্যে বিসিজি টিকা দেওয়া হয়? তো ম্যাক্সিমাম কত টাইমের মধ্যে দিতে হবে? একজন সদ্যজাত মানে সবে জন্মগ্রহণ করেছে সেই শিশুকে 48 ঘন্টার মধ্যে কিন্তু তাকে বিসিজি টিকা অর্থাৎ বিসিজি ফুল ফর্ম কিন্তু জানতে চাইতে পারে। ফুল ফর্ম কি? বেসাইল ক্যালিমেট গুয়ারিন। বেসিল ক্যালিমেট বা ক্যালমেট গুয়ারিন। তো এটা কিসের টিকা? আমরা বাংলাতে যেটাকে আমরা জানি কি? যক্ষা রোগের টিকা, যাকে ইংলিশে কি বলা হয়? টিবি বলা হয়, অর্থাৎ টিউবারকিউলোসিস। কি বলা হয়? টিউবারকিউলোসিস। তো টিউবারকিউলোসিস অর্থাৎ যক্ষার টিকা হলো কোনটি? এই বিসিজি। বিসিজির ফুল ফর্মটা মাথায় রাখবে, বেসাইল ক্যালিমেট গুয়ারিন, যেটা সদ্যজাত শিশুকে 48 ঘন্টার মধ্যে প্রোভাইড করা হয়। পরের কোশ্চেনে চলে আসো। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়? ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউটনের 3টে গতিসূত্র কি কি এখানে আলোচনা করে দিচ্ছি। নিউটনের প্রথম গতিসূত্র কি বলা আছে? বলা আছে, তোমরা ছোটবেলায় অবভিয়াসলি পড়ে থাকবে, 7-8 কিন্তু আছে এই নিউটনের গতিসূত্র। বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। এটাই বলা আছে কি? বলা আছে প্রথম সূত্রে। এবং প্রথম সূত্র থেকে, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? আমরা জড়তার ধর্ম, জড়ত্বর সংজ্ঞা পেয়ে থাকি। জড়ত্বের সংজ্ঞা পেয়ে থাকি আমরা প্রথম গতিসূত্র থেকে। দ্বিতীয় গতিসূত্র কি বলা আছে? দ্বিতীয় গতিসূত্রতে বলা আছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগও কিন্তু সেই দিকে ক্রিয়া করে। অর্থাৎ দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিসের সম্পর্কে জানতে পারি? আমরা বলের পরিমাপ করতে পারি বা বলের সংজ্ঞা আমরা পেয়ে থাকি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তৃতীয় গতিসূত্রে কি বলা আছে? বলা আছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা বলা আছে নিউটনের
তৃতীয় গতিসূত্রে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, বলের পরিমাপ আমরা জানতে পারি কোন গতিসূত্র থেকে, দ্বিতীয় গতিসূত্র থেকে। আর যদি বলতো জড়ত্বের পরিমাপ, তখন অ্যান্সার হয়ে যেত প্রথম গতিসূত্র থেকে। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়? তো বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ঠটানের জন্য। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। পৃষ্ঠটানের ফলে বৃষ্টির ফোঁটাগুলো মোটামুটি গোলাকৃতি ধারণ করে এবং পৃষ্ঠটানের ফলে জলের অণুগুলো একসাথে কিন্তু আটকে থাকে, কারণ জলের অণুগুলোর মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে সেটা কিন্তু দুর্বল প্রকৃতির। অণুগুলির মধ্যে দুর্বল হাইড্রোজেনের বন্ড কিন্তু বন্ধন ঘটে থাকে, সেই কারণে পৃষ্ঠটানের জন্য বৃষ্টির জলের ফোঁটা গোলাকার মনে হয়। চলে আসো পরের কোশ্চেন, ফুলাঙ্গে নামক যে বইটা, এই বইটা কে লিখেছেন? তো জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, লেখনাথ ছেত্রী বইটা লিখেছেন। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন এবং আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, দেখো যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোচা, বা অনেক খবরের কাগজে তখন লেখা হতো মোকা, তো মোকা বা মোচা নামকরণ করেছিল কোন দেশ? তো এই যে মোচা ঘূর্ণিঝড় যেটা বঙ্গোপসাগরে হয়েছিল, এটার নামকরণ করেছিল কে? নামকরণ করেছিল ইয়েমেন। ইয়েমেন কিন্তু নামকরণ করেছিল। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। রিসেন্টলি বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে আরেকটা ঝড় হলো, ঝড়ের নাম কিছুদিন আগেই হলো, কয়েক মাস আগে, রেমাল। যে ঝড়টা আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু আশ্রয় পড়েছিল, বাংলাদেশের অল্প কিছু জায়গাতে আশ্রয় পড়েছিল। তো এই রেমাল যে সাইক্লোনটা, রেমাল যে ঘূর্ণিঝড়টা কোথায় হয়েছিল? এটা হয়েছিল বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে কিন্তু এটা হয়েছিল। এবং এর নামকরণ কোন দেশ করেছিল? এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, মাথায় রাখবে ওমান। ওমান কিন্তু এর নামকরণ করেছিল। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট ঝড় আছে যেগুলো বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, সেটা হলো বিপর্যয়। বিপর্যয় যে ঝড়টা, বিপর্যয় ঝড়টা থেকে কোশ্চেন দেয় যে আরব সাগরে সব থেকে বেশি টাইম ধরে সংগঠিত হওয়া ঘূর্ণিঝড়ের নাম কি? সেটা হয়ে যাবে বিপর্যয়। তাহলে বিপর্যয় কোথায় হয়েছিল? আরব সাগরে। আরব সাগর, এবং এটা পাকিস্তানের উপকূল এবং গুজরাটের উপকূলে কিন্তু আশ্রয় পড়েছিল। আরব সাগরে হয়েছিল বিপর্যয়। বিপর্যয়ের নামকরণ করেছিল কোন কান্ট্রি? নাম দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ নামকরণ করেছিল বিপর্যয়ের। রিসেন্টলি হয়ে গেছে তেজ, সরি রিসেন্টলি না, কিছুদিন আগে 2023-এই কিন্তু হয়েছে তেজ। তেজ যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টা কোথায় আশ্রয় পড়েছিল? আশ্রয় পড়েছিল ইয়েমেন। ইয়েমেন দেশের উপকূলে আশ্রয় পড়েছিল। এবং এই তেজ যে ঘূর্ণিঝড়টা, এর নামকরণ করেছিল কে? নামকরণ করেছিল ইন্ডিয়া, নামকরণ করেছিল। আরেকটা মাথায় রাখো, হ্যামুন। হ্যামুন, হ্যামুন যে ঘূর্ণিঝড়, এই হ্যামন ঘূর্ণিঝড় এটা হয়েছিল বঙ্গোপসাগরে, বাংলাদেশে আশ্রয় পড়েছিল। বে অফ বেঙ্গলে কিন্তু এটা হয়েছিল বঙ্গোপসাগরে, বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়েছিল। নামকরণ করেছিল কে? নামকরণ করেছিল ইরান। এছাড়া আপকামিং যে ঝড়গুলো আছে সেগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, মাথায় রাখবে যে সেই ঝড়গুলো কোন কান্ট্রি নামকরণ করেছে, এইভাবে কিন্তু কোশ্চেন দেয়। তো এখান থেকে রিলেট করো আসনা। আসনা হলো নেক্সট আপকামিং ঝড়, এবং যার নামকরণ করেছে কে? নামকরণ করেছে পাকিস্তান। এর পরবর্তী আপকামিং ঘূর্ণিঝড়, তার নাম হলো ডানা। ডানা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? কাতার। কাতার কিন্তু নামকরণ করেছে। এরপর হলো শক্তি। শক্তি, শক্তি যে ঘূর্ণিঝড়, শক্তি ঘূর্ণিঝড়টা তোমাদের কনফিউজিং করার জন্য দিতে পারে, দেবে ইন্ডিয়া, দেবে বাংলাদেশ, দেবে শ্রীলঙ্কা। তো শক্তি ঘূর্ণিঝড়ের নামকরণ কে করেছে? এবং যদি জানা না থাকে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয় বাংলাদেশ মারবে, নতুবা মারবে ইন্ডিয়া, কারণ শক্তি একটা বাংলা নাম মনে হতে পারে, তো সেইভাবে বাংলাদেশও অনেকে মার্কিং করতে পারে। তো শক্তি নামকরণ করেছে কে? নামকরণ করেছে শ্রীলঙ্কা। এর পরবর্তী ঘূর্ণিঝড় হলো আর্নব। আর্নব ঘূর্ণিঝড়টা নামকরণ কে করেছে? নামকরণ করেছে বাংলাদেশ। এবং পরবর্তী ঘূর্ণিঝড় যেটা নামকরণ ইন্ডিয়া করেছে, তার নাম কি? তার নাম হলো মুরাসু।
মুরাসু এর নামকরণ কে করেছে? এর নামকরণ করেছে ইন্ডিয়া। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন ছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করা হবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং এর পাশাপাশি আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।